নমস্কার সবাইকে, আর আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও একবার এসে গেলাম ঝেপি ও দার্জিলিং ভ্রমণের চতুর্থ এবং এই পর্বের শেষ অংশ নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গত পর্বে আমরা দেখেছিলাম ঝেপি চেতনা ফার্মস্টে থেকে চেক আউট করে আমরা কোথায় কোথায় সাইট সিন করে দার্জিলিং এসে পৌঁছেছিলাম। আর সেই ভিডিও শেষ অংশে দেখেছিলাম দার্জিলিং এর যে রিসর্টে ছিলাম তার কিছু ক্লিপিং, এবং সেখান থেকে একটা আন্দাজ করা যেতে পেরেছিল আমরা দার্জিলিং এ কোথায় ছিলাম। দার্জিলিং এ আমাদের আস্তানা ছিল উড়ান নির্বাণা রিসর্ট। আমাদের ম্যাল এরিয়ার কাছে কোথাও থাকার ইচ্ছে ছিল, আর উড়ান নির্বাণা হলো ম্যালের খুবই কাছের একটি থাকার জায়গা। আর আমরা 401 নম্বর অ্যাটিক ভিউ উইথ ব্যালকনি এই রুমটিতে ছিলাম। রুমটিতে অ্যাক্সেস করে রাইট সাইডে একটি মিরর ও ওয়ার্ড্রপ চোখে পড়ল, আর ওয়ার্ড্রপের ভিতরে একটা বাথরব ও কিছু হ্যাঙ্গার রাখা ছিল। মিররের সামনে কমপ্লিমেন্টারি আইটেমসগুলো রাখা ছিল। সেখানে দুটো 500 ml এর মিনারেল ওয়াটার বটল, চা কফি স্যাশে, কাপ, গ্লাস ও ইলেকট্রিক কেটল রাখা ছিল, আর দুটি ডিসপোজেবল ফুটওয়্যারও প্রোভাইড করা হয়েছিল। ঘরে আরেকটু প্রবেশ করলে একটি স্মল সাইজের টেবিল ও তার উপরে পাবেন এখানকার ইন্টারকম সার্ভিসের টেলিফোন এবং কন্ট্যাক্ট ডিটেলস। আর এর পাশেই পাবেন আরামদায়ক একটি কুইন সাইজের বেড। বেডের দু সাইডেই বেড সাইড ল্যাম্প এবং দুদিকে ইলেকট্রনিক গ্যাজেটস চার্জ করার প্লাগ পয়েন্টও প্রোভাইড করা হয়েছে। আর বেডের ঠিক অপোজিটেই আছে এই টিভি ইউনিট স্পেস। আর রুমটির এই সাইডে আছে একটি ছোট সিটিং এরিয়া। এই সিটিং এরিয়ার পাশেই পর্দা সরালে দেখতে পাবেন ভ্যালির দৃশ্য ও পাহাড়ের কোলে গড়ে ওঠা দার্জিলিং শহরের ঘরবাড়ি। তবে একটি বিষয় বলে রাখা ভালো, এখানে কোনো ঘর থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় না। এবং ব্যালকনিটা একবার দেখানো যাক। ব্যালকনিটি হ্যাঙ্গিং পজিশনে কনস্ট্রাক্ট করা, আর ব্যালকনি থেকেও ভ্যালির দৃশ্য উপভোগ করা যায়। আর এটা হলো এই প্রপার্টিটির মেইন এন্ট্রান্সের গেট। এই অ্যাটিক ভিউটি এই বিল্ডিংটির ব্যাক সাইডে পড়ছে। আর এর ঠিক নিচেই চিলড্রেন্স প্লেগ্রাউন্ড করা আছে। এবার বাথরুমটা সম্বন্ধে একটা ধারণা দেওয়া যাক। ঢুকেই একটি মিরর, সাথে টেবিল টপ ওয়াশ বেসিন। এখানে টয়লেট্রিজ আইটেম যেমন টুথপেস্ট, টুথব্রাশ, চিরুনি, শ্যাম্পু, শাওয়ার জেল, টাওয়েল ইত্যাদি প্রোভাইড করা হয়েছিল। সর্বোপরি নিট অ্যান্ড ক্লিন একটি বাথরুম পেয়েছিলাম। আর এটা হলো ওয়েট এরিয়া অনলি ফর শাওয়ার। এখানে শাওয়ার হেড, বালতি, মগ, ওয়াটার হিটারের ব্যবস্থা করা আছে। আর এই ছিল আমাদের অ্যাটিক ভিউ উইথ ব্যালকনির রুম ট্যুর। ফ্রেশ হয়ে বেরোলাম লাঞ্চ সারবো বলে। অলরেডি ঘড়িতে অনেক বেজে গিয়েছিল, 3:30 তো হবেই। তার উপর আমাদের একটি বড় ভুলও হয়েছিল। সবার উদ্দেশ্যেই বলবো, বৃহস্পতিবার দিন দার্জিলিংয়ে না আসাই ভালো। আর 15 ফেব্রুয়ারি সেই বৃহস্পতিবারই পড়েছিল। সপ্তাহের এই দিনটায় এখানে অনেক দোকানপাটি বন্ধ থাকে, তাই হাতে অপশনও কম থাকে। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল, আমরা এই রিসর্টের রেস্টুরেন্টেই লাঞ্চ সারবো ঠিক করলাম। আর চটজলদি কিছু একটা খেয়ে বেরোবো ঠিক করলাম দার্জিলিং শহরটা ঘুরবো বলে। এটি হলো একটি পিওর ভেজ রেস্টুরেন্ট। আর এই রিসর্টের বাইরে থেকে খাবার এনারা অ্যালাউ করেন না। 14 ফেব্রুয়ারি উপলক্ষে রেস্টুরেন্টটা এইভাবে সাজানো হয়েছিল। যদি কেউ ভেজ খেতে পছন্দ করেন, তবে বলবো এই রিসর্টে থেকে এইখানেই খাওয়া দাওয়া করা যেতে পারে। সেক্ষেত্রে যখন রুম বুক করবেন, এনাদের অনলাইন সাইটে গিয়ে পছন্দ মতন অপশন সিলেক্ট করতে পারবেন। শুধু ব্রেকফাস্ট অথবা ব্রেকফাস্ট এবং লাঞ্চ অর ডিনার বা তিনটি অপশনও চুজ করতে পারেন। আর কোন অপশন সিলেক্ট করছেন তার উপর নির্ভর করে আপনার রুম প্রাইসও ভ্যারি করবে। আমরা শুধু রুম ফেয়ার দিয়ে বুক করেছিলাম। এবার আমরা যা কিছু খাবো তা ওই রুম নাম্বারের বিলের সাথে রেস্টুরেন্ট চার্জ হিসেবে অ্যাড হতে থাকবে, এবং চেক আউটের সময় অ্যামাউন্টটা পে করে দিলেই হবে। আমাদের খাবারের অর্ডার রেস্টুরেন্ট কর্তৃপক্ষ নিয়ে গেছেন। আমরা জানতে চেয়েছিলাম খুব তাড়াতাড়ি কোন খাবার ওনারা সার্ভ করতে পারবেন।
তাতে ওনারা বললেন খিচুড়ি, আর আমরাও ঘাড় নেড়ে হ্যাঁ বলে দিলাম। এই ঠান্ডায় খিচুড়িও বেশ উপাদেয় মনে হলো। সত্যি খিচুড়িটা মন চুরি করলো। স্বাদ ও গন্ধ দুটোই অসাধারণ লাগলো। এবার লাঞ্চ সেরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে উড়ান নির্বাণা রিসর্টের এই পার্টটায় এলাম। আর ওপরে যেই রাস্তাটা দিয়ে মানুষজন হাঁটছেন, ওই রাস্তাটাই সোজা ম্যালে গিয়ে উঠেছে। রিসর্টের প্রতিটি কর্নার খুব পরিপাটি করে সাজানো। তাহলে চলুন রিসর্টটির এই পার্টটা একবার ঘুরে দেখা যাক। আমার রাইট সাইডটায় এদের কিছু কটেজ লন ভিউ রুমস আছে। এই লন এরিয়াটাও খুব সুন্দর করে চেয়ার টেবিল ও শেড দিয়ে সাজানো। আর বৃষ্টির সময়ও যদি এখানে আসেন তাতেও কোনো অসুবিধা নেই। এই শেডটার নিচেও সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, আর এখানে বসেও আপনাদের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। এখানে বসে যে অসাধারণ পাহাড়ি দৃশ্যের শোভা আপনাদের চোখে ধরা পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। এটাই হলো এই রিসর্টটার মেন বিল্ডিং। আর নিচের এই ছোট লন এরিয়াটা যেখানে চেয়ার টেবিল রাখা আছে, সেটা হলো এখানকার কিছু প্রিমিয়াম ভিউ রুমস আছে, যেগুলি একদম গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত। আর যারা এই রুমগুলো অ্যাভেল করতে চান, এই লন এরিয়াটা সম্পূর্ণ তাদের জন্য। আর এই রুমগুলির ক্যাটাগরি ওয়াইজ নাম হলো প্রিমিয়াম ভিউ রুম উইথ লন। আর এই বিল্ডিং এর ব্যাক সাইডটায় আছে বাচ্চাদের কিছু খেলার সাজ সরঞ্জাম। এর ঠিক উপরেই ছিল আমাদের 401 নম্বর অ্যাটিক ভিউ রুমটি। রিসর্টটা একবার ঘুরে আমরা বেরোলাম ম্যালের দিকটায়। 4:30 বেজে গিয়েছিল, আর সেরকম বিশেষ কিছু প্ল্যানিং আমাদের ছিল না, শুধুমাত্র পায়ে হেঁটে এদিক সেদিক ঘুরে বেড়ানো ছাড়া। ম্যালে যাওয়ার সময় পথের পাশে এই বৌদ্ধ উপাসনালয়টি চোখে পড়ল। আর এখানকার প্রেয়ার হুইলগুলো একবার ঘুরিয়ে নিলাম।
রিসর্ট থেকে ম্যাল মোটামুটি ৩-৪ মিনিটের হাঁটা পথ এবং এই রাস্তাটা বেশ চড়াই। আর এই পথের পাশে একটি সিঁড়ি পাবেন যেটা দিয়ে শর্টে ম্যালের ওঠা যায়। তবে আমরা একটা প্ল্যান করেছিলাম, দার্জিলিং ক্লক টাওয়ারের কাছে লাদেনলা রোড আছে, ওখানে মহাকাল মার্কেট নামে একটি মার্কেট আছে, সেখানে যাওয়ার। শুনেছিলাম ওই মার্কেটে উইন্টার ওয়্যার ইত্যাদি নানা জিনিস অন্যান্য মার্কেটের তুলনায় কিছুটা সস্তায় পাওয়া যায়। আর কেনাকাটা করে ফেরার সময় লোকালি কোথাও খাওয়া দাওয়া করব এবং মেলে কিছুক্ষণ কাটিয়ে রিসর্টে ফিরব। দাস স্টুডিও, যার প্রতিষ্ঠাতা ছিলেন ঠাকুরদাস প্রধান এবং 1927 সাল থেকে শুরু হয় যাত্রা। আজও তাদের ঐতিহ্য প্রতিফলিত হয় দেওয়ালে সাজানো বিশ্বের বিভিন্ন উচ্চ পর্বতমালার পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপের মাধ্যমে। আর এই জায়গাটা সম্বন্ধে কিছু বলার কোনো অবকাশই রাখে না। দার্জিলিংয়ে এসেছেন অথচ এর সামনেটায় দাঁড়িয়ে ছবি তোলেননি, সেই ঘটনা প্রায় বিরল। আর একটি ছবি তুলতে রীতিমতো লাইনে দাঁড়ানোর জোগাড়। আহা, আরেকটু এগোতেই আমাদের চোখে ধরা পড়ল লোকাল স্ট্রিট ফুডের স্টলগুলো। চাউমিন, চিকেন তন্দুরি, কাবাব, মোমো ইত্যাদি নানান ফাস্ট ফুডের সমারোহ হলো এই ফুড সেন্টারগুলো। ভুট্টাও অ্যাভেলেবেল ছিল। আর সব মিলিয়ে বেশ জমজমাট হয়ে উঠেছিল সান্ধ্যকালীন দার্জিলিং। একবার কেভেন্টার্সে ঢোকার ইচ্ছে ছিল, কেভেন্টার্স দেখলাম বন্ধ, কারণ দিনটা ছিল বৃহস্পতিবার। এখানে দেখলাম স্থানীয় ব্যবসায়ী মানুষেরা বিকেলবেলা তাদের দোকান খুলতে ব্যস্ত। এই মোড় থেকে আমরা ক্লক টাওয়ার যাওয়ার রাস্তা ধরলাম। তখন সময় বলছে বিকেল 5টা, অথচ ক্লক টাওয়ারের ঘড়িটা দেখাচ্ছে 1টা। আর এটাই হলো দার্জিলিং পোস্ট অফিস। এই পোস্ট অফিসকে ছাড়িয়ে আরেকটু এগোলেই পাওয়া যাবে মহাকাল মার্কেট। এখানে এসে হতাশ হতে হলো, কারণ সেদিন মার্কেট বন্ধ ছিল। তারপর ঠিক করলাম কুঙ্গায় মোমো খাবো। আবার নিরাশ হতে হলো, কারণ সেদিন ওখানে মেনটেনেন্সের কাজ চলছিল। অবশেষে ম্যালের দিকটায় আবার চলে এলাম, আর জাকির হোসেন রোডের ওপর টম অ্যান্ড জেরি রেস্টুরেন্টে যাব ঠিক করলাম। মল ওয়াটার ফাউন্টেনটা লাইটিংয়ে দারুণ লাগছিল। এবার আমরা ম্যাল চৌরাস্তা থেকে ডক্টর জাকির হোসেন রোডের দিকে এগিয়ে চললাম। আর মোটামুটি 3-4 খেটে আমরা পেয়ে গেলাম টম অ্যান্ড জেরি ক্যাফে। রেস্টুরেন্টে ঢুকেই ফার্স্ট ইমপ্রেশনটা দারুণ লাগলো। আমাদের ছোটবেলায় টম অ্যান্ড জেরির একটি খুব ফেভারিট কার্টুন শো ছিল। ইনফ্যাক্ট এখনো ভালো লাগাটা কোনো অংশে কমেনি। আর চারিদিকে সেই চরিত্রগুলো ক্যাফেটির দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে মেনু বুকের সাথে রাইটিং প্যাড ও পেন দেওয়া হবে। আর তাতে পছন্দ মতন আইটেমগুলো লিখে অর্ডার প্লেস করতে হবে। আর আমরা অর্ডার দিয়েছিলাম দার্জিলিং ব্ল্যাক টি ও সসেজ। মোমো ইচ্ছে ছিল, কিন্তু এখানে মোমো পাওয়া যায় না। এই ক্যাফের চতুর্দিকে দেখতে পাবেন বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কমেন্ট
ও ফিডব্যাকগুলি সংরক্ষণ করে রাখা আছে। এবার আমরাও ঠিক করলাম আমরাও কিছু নিদর্শন রেখে যাব এখানে, আর চেয়ে নিলাম পেপার পেন। আর প্রিয়া শুরু করে দিল টম অ্যান্ড জেরির একটি স্কেচ, আর চা সহযোগে চলল অল টাইম ফেভারিট দুই চরিত্রের চিত্রাঙ্কন। এবার টম অ্যান্ড জেরি ক্যাফে থেকে বেরিয়ে ঢুকলাম ডক্টর জাকির হোসেন রোডের উপরেই অবস্থিত এখানকার ফেমাস রাজু বেকারিতে। এখানে কেক, পেস্ট্রি, চকলেট ও কুকিজগুলো খুব লোভনীয় লাগছিল। কিছু কুকিজের আইটেম ট্রাই করলাম এবং কিছু আইটেমস প্যাকিং করতে বললাম, আর প্রতিটি আইটেমস খুব ফ্রেশ মনে হলো। রাত 8:45, আমরা এসেছিলাম নিউ মহাকাল মার্কেটের এখানে। শীত তখন খুব জাঁকিয়ে পড়েছিল দার্জিলিংয়ে, আর আমি মাথা ঢাকা দেওয়ার একটি টুপির খুব প্রয়োজনীয়তা উপলব্ধি করছিলাম। আর শেষ বেলায় কিছু কেনাকাটাও হলো আমাদের। এই টুপিটাই কিনেছিলাম, কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল। রিসর্টে ফিরে আবার লন এরিয়ার দিকটায় গিয়েছিলাম এখানকার রাতের সৌন্দর্য দেখব বলে। আচ্ছা, এবার এই রিসর্টের রুম ফেয়ার ও এখানে এলে কোথায় গাড়ি থেকে নামতে হবে সেই ব্যাপারটা একবার আলোচনা করে নেওয়া যাক। প্রথমেই বলি, এই উড়ান নির্ভানা রিসর্টটি মেলের খুব কাছে। এখানে আসতে হলে গাড়ির ড্রাইভারকে বলতে হবে ভানু ভবন ট্যাক্সি স্ট্যান্ডের সামনে নামাতে। কোনো গাড়ি রিসর্টের সামনে পর্যন্ত আসে না, এবং রিসর্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে আগে থেকে আপনাদের প্রেজেন্ট স্ট্যাটাস অর্থাৎ কখন স্ট্যান্ডে পৌঁছবেন তার একটা আনুমানিক আইডিয়া দিয়ে রাখবেন, আর সেই মতন তারা তাদের কোনো স্টাফকে স্ট্যান্ডে পাঠিয়ে দেবেন আপনাকে রিসিভ করার জন্য। আর আপনাকে লাগেজ ক্যারি করার কোনো ঝামেলাই পোহাতে হবে না। সম্পূর্ণ নিশ্চিন্তে মোটামুটি মিনিট 8 থেকে 10-এর মধ্যে পায়ে হেঁটে রিসর্টে পৌঁছে যেতে পারবেন। আর রইল বাকি রুম ফেয়ারটা। আমরা দার্জিলিংয়ে একদিনই ছিলাম, আর আমাদের একদিনে অ্যাটিক ভিউ রুম উইথ ব্যালকনির ভাড়া পড়েছিল 3808 টাকা, উইদাউট এনি ফুডিং ইনক্লুডেড। তবে এটা সিজন ওয়াইজ ভীষণভাবে আপ ডাউন করে। সিজনে এই রুমটাই 7500 থেকে 8000 টাকা ভাড়া পড়েছে, আর রুম বুকিং সাইটগুলো আরও বেশি দামে ঘরগুলো ভাড়া দেখিয়ে থাকে। এরা আরও অনেক ভ্যারাইটির রুম প্রোভাইড করে থাকে। তবে uranhotel.com থেকে রুম টাইপ, রুম ফেয়ার ও অ্যাভেলেবিলিটি চেক করে নেবেন। এদের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, প্রয়োজন মতন দেখে নিতে পারেন। ডিনার সারলাম মাঞ্চাও স্যুপ, ফ্রাইড রাইস ও ভেজিটেবল মাঞ্চুরিয়ান দিয়ে রিসর্টের রেস্টুরেন্টে। February 16, 2024 সকালবেলা বেরোলাম অবজারভেটরি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এই মূর্তিটি হলো কবি ভানুভক্ত আচার্যার, যিনি রামায়ণ সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেছিলেন এবং নেপালি ভাষার প্রতি গুরুত্ব স্থাপন করেছিলেন। বেলা যত গড়াবে এই জায়গাগুলি তত জমজমাট হয়ে উঠবে। আর এই ছিল মহাকাল মন্দির যাওয়ার রাস্তা, তবে এবার যাওয়া হয়নি। কুয়াশা মাখা সকালে এই পথ ধরে হাঁটতে খুব ভালোই লাগছিল। এটি ছিল ম্যাল থেকে এসে এই রাস্তার ফার্স্ট ভিউ পয়েন্ট।
এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। তবে তিনি সেদিন মেঘের আড়ালে লুকিয়েছিলেন, এখান থেকে তার আর দর্শন হয়নি। কিছুটা হেঁটে নেক্সট এই সাইডটায় এলাম। স্থানীয় মানুষেরা এখানে শরীর চর্চায় ব্যস্ত। পথ চলতে চলতে অনেক হোটেল ও রিসর্ট চোখে পড়ল। আর এই হলো দার্জিলিং এর ফেমাস অবজারভেটরি ভিউ পয়েন্ট। একটি ক্লিয়ার দিনে এখানে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চায়ের কাপে চুমুক দিতে বেশ মনোরম লাগতে পারে, তার বলার অবকাশ রাখে না। অনেকক্ষণ এখানে অপেক্ষা করলাম, যদি তার দেখা পাওয়া যায়। কিন্তু না, সেই সময় আকাশে শুধু মেঘেদের খেলাই নজরে এলো। ঘুরতে এসে ভাগ্য দেবতা সবসময় যে প্রসন্ন থাকবেন তার কোনো মানে নেই। তাই সেই কথা চিন্তা করে আমিও এগিয়ে চললাম। এই মোড়ের থেকে রাইট সাইড চলে গেছে গভর্নর হাউসের দিকে, ও লেফট সাইড মল ও গান্ধী রোড। এই মূর্তিটি হলো বিখ্যাত মাউন্টেনার নাওয়াং গম্বু শেরপার, যিনি হলেন প্রথম ব্যক্তি মাউন্ট এভারেস্টকে দুবার জয় করেছিলেন। এই স্ট্যাচুটি হলো মিত্র সেন থাপার, যিনি একজন নেপালি ফোক সিঙ্গার ছিলেন। তার পাশেই নেতাজি, গান্ধীজি ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের আবক্ষ মূর্তি দেখতে পেলাম। দার্জিলিংয়ের এই জায়গাটিতেও অনেক হোটেল, রিসর্ট, রেস্টুরেন্ট ও ক্যাফে আছে। সেন্ট অ্যান্ড্রিউস চার্চ, আর এর ঠিক উল্টো দিকেই আছে ভানুভবন। গতকাল আমরা এখানেই গাড়ি থেকে নেমেছিলাম, আর এখানেই রিসর্ট কর্তৃপক্ষ তাদের একজন স্টাফকে পাঠিয়েছিলেন। আর এখান থেকেই বাঁদিকের রাস্তাটা চলে গেছে ম্যালের দিকে, আর ডান দিকের রাস্তাটা গেছে ওয়াচ টাওয়ার ও গান্ধী রোডের দিকে। সাউথফিল্ড কলেজ, এবং এর উল্টো দিকেই পাবেন আই লাভ দার্জিলিং। মর্নিংয়ে সোলো ওয়াকিংয়ে বেরিয়ে একটা বৃত্ত কমপ্লিট করে আবার এসে পৌঁছলাম ম্যালে। আর ইতিমধ্যে প্রিয়াও জানিয়ে দিল ও রেডি হয়ে গেছে, আর মিট করব ম্যাল চৌরাস্তার সামনে। এই রাস্তাটির নাম দেশবন্ধু রোড, আর এই রোডের পাশেই উড়ান নির্বাণা রিসর্ট। এই রাস্তা ধরে আরেকটু এগিয়ে গেলে পাবেন সেই বাড়ি যেখানে স্বদেশপ্রেমী দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ তার জীবনের অন্তিম সময় কাটিয়েছিলেন। এবার ঢুকে পড়লাম কেভেন্টার্সে ব্রেকফাস্ট সারবো বলে। এই লাইনটি হলো এদের ওল্ড সেকশনের জন্য, কিন্তু আমরা নিউ সেকশনটা চুজ করেছিলাম, আর ওখানে কোনো লাইন ছিল না। আর আমাদের দেওয়া হলো টেবিল নাম্বার 11। এখানকার রুফটপ থেকে অবশেষে দেখা পেলাম ভারতের সর্বোচ্চ ও পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। সাময়িক সময়ের জন্য হলেও দর্শন পেয়েছি, আর তাতেই মন ভরল। চিকেন হট প্ল্যাটার আর দার্জিলিং চা দিয়ে কমপ্লিট করলাম আমাদের ব্রেকফাস্ট।
এবার ব্রেকফাস্ট সেরে এখানকার ওল্ড সেকশনটা একবার ঘুরে দেখলাম। এই জায়গাটার প্রতি মানুষের কাছে একটা ইমোশন কাজ করে, যেই কারণে সময় নিয়েও লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে এইখানেই টেবিল পাওয়ার। বিখ্যাত ফিল্ম ডিরেক্টর সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘার কিছু দৃশ্য শ্যুট হয়েছিল এইখানে। এছাড়া হিন্দি মুভি বরফির কিছু দৃশ্যতেও এই জায়গাকে দেখতে পাওয়া যায়। সকাল 11টা বেজে গিয়েছিল। এবার প্যাকিং কমপ্লিট করে যাত্রা করার পালা এনজিপির উদ্দেশ্যে, কারণ দুপুর 3টের সময় ছিল আমাদের ট্রেন। আর সেই জন্য রিসর্ট থেকে চেক আউট করে আমরা আবার নবীনজির গাড়ি করে রওনা দিলাম এনজিপি স্টেশনের দিকে। বিগত 3 দিন ধরে নবীনজির গাড়ি করেই আমরা যাতায়াত করেছিলাম, আর তাই একদিনেই তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। মোটামুটি 11:30টায় রওনা দিয়ে কার্শিয়াংকে বাইপাস করে পাংখাবাড়ি রোড ধরে এগিয়ে 2:30টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম এনজিপি স্টেশনে। এবারে আমাদের ফেরার ট্রেন ছিল 22302 এনজিপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। আমাদের এই যাত্রার সিট নাম্বার ছিল 3-4। এটি ছিল ইঞ্জিন কোচ, একদম ড্রাইভার কেবিনের পাশেই। दरवाजे बंद हो रहे हैं। Doors are closing. दरवाजे बंद हो। একদম নির্ধারিত সময়ে ট্রেনটি ছেড়ে দিল এনজিপি স্টেশন। সন্ধে বা রাতের দিকে ট্রেনের টিকিটের সন্ধান করেছিলাম, কিন্তু এই রুটে ট্রেনগুলির হাই ডিম্যান্ডের জন্য টিকিট অ্যাভেলেবেল ছিল না, তাই বন্দে ভারত এক্সপ্রেসেই টিকিট কেটে ফেলি। বোলপুর স্টেশনের আগেই ডিনার সার্ভ করা হয়েছিল। ডিনারে দেওয়া হয়েছিল জিরা রাইস, রুটি, ডাল, আলু ফুলকপি তরকারি, চিকেন, আচার, দই ও আইসক্রিম। খাবারের মান তুলনামূলক ভালোই লেগেছিল। দেখতে দেখতেই 10:30টা বেজে গিয়েছিল, আর নির্ধারিত সময়ে ট্রেন পৌঁছে গিয়েছিল হাওড়া স্টেশন। আর এখানেই শেষ হলো আমাদের জেপি ও দার্জিলিংয়ে কাটানো 4 দিন ও 3 রাতের ভ্রমণের কাহিনী। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আরেকবার অনুরোধ রইল, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার। আর আবারও দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।